Hello boys, today I am going to discuss about lesson number 9 J.C. Bose A Beautiful Mind, Unit 2 of class 7. In earlier classes I have discussed Unit 1 of this lesson, and in this class I am going to discuss about Unit 2 of this unit. Okay. In Unit 2 and the last unit, we are going to discuss about the scientific invention of J.C. Bose and what he had founded and the honor he was bestowed, and also we are going to discuss about the book he had written. Okay. দেখো তাহলে শুরু করছি। এই ইউনিটে এর আগে ক্লাসে ইউনিট 1 সম্পর্কে জেসি বোস এ বিউটিফুল মাইন্ড ইউনিট 1 সম্পর্কে তোমাদেরকে আলোচনা করা হয়েছিল। আজকের ক্লাসে ইউনিট 2 সম্বন্ধে আলোচনা করা হবে। ইউনিট 2 এ আমরা দেখতে পাবো জেসি বোসের যে সমস্ত আবিষ্কারগুলো এবং তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন, তার লেখা বই এবং কি উপাধিতে তাকে ভূষিত করা হয়েছিল, কি কি পুরস্কার তেনাকে দেওয়া হয়েছিল, সেইগুলো সম্বন্ধে আমরা আজকে ইউনিট 2 এ জানবো। দেখো তাহলে শুরু করছি। Unit 2, Bose had invented several sensitive instrument, অর্থাৎ বসু অনেক সংবেদনশীল, সেন্সিটিভ কথার অর্থ হলো সংবেদনশীল এবং ইনস্ট্রুমেন্ট কথার অর্থ হলো যন্ত্র, অর্থাৎ বসু অনেক সংবেদনশীল যন্ত্রের আবিষ্কার করেছিলেন। ওকে, তাহলে সেন্সিটিভ কথার অর্থ হলো সেন্সিটিভ সংবেদনশীল এবং ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি বা যন্ত্র। ওকে, তাহলে বসু অনেকগুলোই সংবেদনশীল যন্ত্রের আবিষ্কার তিনি করেছিলেন। ওয়ান অফ দেম ইজ দ্য শ্রেষ্কোগ্রাফ বা ক্রেস্কোগ্রাফ। তাদের মধ্যে একটা হলো শ্রেষ্কোগ্রাফ বা ক্রেস্কোগ্রাফ, হুইচ ইজ ইউজড, যেটা ব্যবহার করা হতো বা ব্যবহার করা হয়ে থাকে, টু মেজার, মাপতে, দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধির হার, কতটা পরিমাণে উদ্ভিদ বাড়লো এবং সেই হারটা কত পার্সেন্ট, সেই হারটা মাপার জন্য ক্রেস্কোগ্রাফ ব্যবহার করা হয়। অর্থাৎ ক্রেস্কোগ্রাফ হলো এমন একটি যন্ত্র যেটা সাহায্যে উদ্ভিদের বৃদ্ধির হার মাপা হয়ে থাকে। ওকে, মেজার করার অর্থ হলো মাপা এবং গ্রোথ রেট অর্থাৎ বৃদ্ধির হার। ঠিক আছে, মেজার মিন MEASU, মেজার মিন মাপা, গ্রোথ বৃদ্ধি এবং রেট অর্থাৎ হার, বৃদ্ধির হার মাপা। ঠিক আছে, ক্রেস্কোগ্রাফের সাহায্যে তাহলে কি করা হয় না, উদ্ভিদের বৃদ্ধির হার মাপা হয়। থ্রো হিজ এক্সপেরিমেন্টস, তার পরীক্ষা নিরীক্ষার সাহায্যে, বোস শোড দ্যাট, বসু দেখিয়েছিলেন যে, প্ল্যান্টস বিহেভ, উদ্ভিদরা আচরণ করে, ইন দ্য সেম ম্যানার, একই রকমভাবে, অ্যাজ হিউম্যান বিংস, মানুষের মতো। অর্থাৎ তিনি তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলেন যে উদ্ভিদরা মানুষের মতোই আচরণ করে। অলদো, যদিও, প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিম্যাল, যদিও কি করে উদ্ভিদরা একটু বেশি সময় নেয় উত্তেজনায় সাড়া দিতে মানুষের তুলনায়, অর্থাৎ মানুষের তুলনায় উত্তেজনায় সাড়া দিতে উদ্ভিদ একটু বেশি সময় নেয়, কিন্তু সাড়া দেয়, মানুষের মতোই সাড়া দেয়। ওকে, রেসপন্ড কথার অর্থ হলো সাড়া দেওয়া, উত্তেজনায় সাড়া দেওয়া বা সাড়া দেওয়া। রেসপন্ড কথার অর্থ হলো সাড়া দেওয়া। ওকে, হি প্রুভড দ্যাট, তিনি প্রমাণ করেছিলেন যে, প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, অর্থাৎ গাছেরা হলো সংবেদনশীল কিসের দ্বারা, হিট গরম বা উষ্ণতার দ্বারা, কোল্ড ঠান্ডা বা শীতের দ্বারা, লাইট
আলোর দ্বারা, নয়েজ শব্দের দ্বারা, অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি এবং অন্যান্য বাহ্যিক উদ্দীপনার দ্বারা। অর্থাৎ তিনি প্রমাণ করেছিলেন যে গাছেরা বাহ্যিক সংবেদনশীল, যেমন শব্দ, তারপর আলো, শীত, উষ্ণতা, এগুলোর বাহ্যিক উদ্দীপনার সাহায্যে কী করা হয়, বাহ্যিক উদ্দীপনার সাহায্যেও এগুলো খুবই সেন্সিটিভ, খুবই সংবেদনশীল। আমরা জানি লজ্জামুখী গাছে আমরা যদি হাত দিই সেটা কী হয়, পাতাগুলো কুঁকড়ে যায়, ঠিক আছে। আবার দেখা যায় তিনি প্রমাণ করেছেন কোনো গাছে যদি হিট দেওয়া হয় তাহলে আমাদেরকে যে পরিমাণ উষ্ণতা লাগে বা আমরা যে পরিমাণ উষ্ণতা অনুভব করি, গরম অনুভব করি, ঠিক সেরকমভাবে গাছেরাও সে একই রকমভাবে গরম অনুভব করে। সেটা জগদীশচন্দ্র বসু তার পরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলেন। তাহলে এক্সটার্নাল কথার অর্থ হলো বাহ্যিক এবং স্টিমুলি কথার অর্থ হলো উদ্দীপক। এক্সটার্নাল মিনস বাহ্যিক, and stimuli উদ্দীপক। যদি কোনো মানুষকে কোনো বাহ্যিক উদ্দীপক, যেমন যদি কোনো লাঠির সাহায্যে আঘাত করা হয় তাহলে সে যেরকমভাবে আঘাত অনুভব করে, ঠিক সেই রকমভাবে লাঠির সাহায্যে যদি কোনো গাছকে আঘাত করা হয় ঠিক একই রকমভাবে সেই অনুভূতিটা গাছেরও অনুভব হয়। তিনি সেটা প্রমাণ করেছিলেন। ওকে, জাস্ট লাইক হিউম্যান বিংস, মানুষের মতোই, বাই ইনজেক্টিং পয়জন, বিষ প্রয়োগের সাহায্যে, ইনজেক্ট করা অর্থাৎ প্রয়োগ করা, জোর জবরদস্তি ছুঁচের মাধ্যমে প্রয়োগ করা পয়জন, বিষ, ইনটু এ লিভিং প্ল্যান্টস, একটা জীবন্ত উদ্ভিদে, বসু দেখিয়েছিলেন যে দে রিয়েক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু, তারাও সেই একই রকমভাবে আচরণ করে যেরকম আমরা আচরণ করি বা আমরা প্রতিক্রিয়া দেখাই। রিয়েক্ট কথার অর্থ হলো প্রতিক্রিয়া দেখানো। রিয়েক্ট প্রতিক্রিয়া, অর্থাৎ গাছেরাও একই রকমের প্রতিক্রিয়া করে যেভাবে আমরা প্রতিক্রিয়া করি যখন গাছের শরীরে বিষ প্রয়োগ করা হয়। ওকে, তাহলে আমরা বসুর বিভিন্ন আবিষ্কার সম্বন্ধে জানলাম বা কী তিনি প্রমাণ করেছেন তার পরীক্ষা নিরীক্ষার সাহায্যে, সেটাও আমরা জানলাম। এরপরে আসছি সায়েন্টিফিক রিসার্চ, বৈজ্ঞানিক গবেষণা অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গের উপরে, ওয়াজ ইনিশিয়েটেড বাই জেসি বোস ইন দ্য লেট 19th সেঞ্চুরি। জগদীশচন্দ্র বসুর দ্বারাই শুরু হয়েছিল 19বিংশ শতাব্দীর শেষ দিকে। অর্থাৎ জগদীশচন্দ্র বসুই প্রথম ইলেকট্রোম্যাগনেটিক বা ওয়েভস বা বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গের উপরে প্রথম তিনি কাজ করেছিলেন বা তিনি প্রথম শুরু করেছিলেন কাজটা। ইনিশিয়েটেড কথার অর্থ হলো শুরু হওয়া, শুরু হয়েছিল, যেহেতু পাস্ট টেন্সে আছে তাই আমি লিখলাম শুরু হয়েছিল, ঠিক আছে। তাহলে জগদীশচন্দ্র বসুর দ্বারাই প্রথম শুরু হয়েছিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের উপরে কাজ। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি, এটা ছিল ইটালির বিজ্ঞানী মার্কনি, হু গট দ্য পেটেন্ট, যে কৃতিত্ব পেয়েছিল ফর দ্য ইনভেনশন, আবিষ্কারের জন্য, অফ ওয়্যারলেস টেলিগ্রাফি, বেতার বার্তা। অর্থাৎ ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি তিনি তার কৃতিত্ব পেয়েছিলেন যে তিনি বেতার যন্ত্র বা বেতার বার্তা প্রেরণ করার প্রথম বা বেতার যন্ত্র প্রেরণ করার কৃতিত্বটা তিনি পেয়েছিলেন বা আবিষ্কর্তার খেতাবটা তিনি পেয়েছিলেন। ওকে, পেটেন্ট কথার অর্থ হলো কৃতি সত্ত্ব বা খেতাব পাওয়া, আর ওয়্যারলেস বেতার, বেতার কথার অর্থ কি, বে কথার অর্থ হলো নেই, আর তার কথার অর্থ হলো তার, যেরকম আমরা জানি তার, ওয়্যার অর্থাৎ তার, আর লেস মানে হীন,
অর্থাৎ তারহীন। যেমন আমরা একটা মোবাইল ব্যবহার করি, মোবাইলের বাইরে থেকে কোনো তার থাকে না, ঠিক সেই রকম এটা একটা বেতার যন্ত্র। রেডিও যেমন কোনো তার থাকে না, অর্থাৎ বাইরে থেকে কোনো ইনপুট বা আউটপুটের কোনো তার থাকে না, তাহলে এগুলো হলো বেতার যন্ত্র। এগুলো একটা বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গকে আকর্ষণ ধরে নিয়ে এসে সেই সাউন্ডকে রিফ্লেক্ট করে, ঠিক আছে। তাহলে ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি প্রথম তিনি খেতাব পেলেন, কিসের খেতাব পেলেন, যে তিনি প্রথম বেতার যন্ত্র আবিষ্কার করেছেন, সেই খেতাবটা পেলেন। কিন্তু তিনি খেতাব পেলেও আমরা জানি যে জগদীশচন্দ্র বসু তিনি আগেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা এই বেতার যন্ত্রের উপরে তিনি কাজ করেছিলেন। যখন আমরা দেখছিলাম এর আগের ইউনিটে আমরা পড়েছি যে কলকাতার টাউন হলে এক লেকচার হল থেকে 375 মিটার দূরে তিনি বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গকে পাঠাতে সক্ষম হয়েছিলেন। দেখো তারপরে সেই কথাটাই বলা আছে, বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন, বসুর জনগণের সামনে উপস্থাপনা ইন ক্যালকাটা, কলকাতায়, অ্যালং দ্য সেম লাইন্স, এই একই লাইনের উপরে, হ্যাপেন্ড মাচ আর্লিয়ার, অনেক আগেই ঘটেছিল। যেটা বলছিলাম যে বসু কলকাতায় যেটা দেখিয়েছিলেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস একটা রুম থেকে 75 মিটার দূরে তৃতীয় রুমে চলে যায়, সেটা অনেক আগেই শুরু হয়েছিল মার্কনির বেতার যন্ত্র আবিষ্কারের বহু আগে। ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট, কোনো রকমের বাহ্যিক সুবিধার দিকে না তাকিয়ে, ফর হিজ ইনভেনশন, তার আবিষ্কারের, অর্থাৎ তার আবিষ্কারের কোনো বাণিজ্যিক সুবিধা না দেখে, অর্থাৎ তিনি তার আবিষ্কারগুলো পয়সার খাতিরে, টাকার খাতিরে তিনি কোনো বিক্রি করে দেননি। তিনি তার আবিষ্কারগুলো জনগণের স্বার্থে এবং গবেষণার স্বার্থে তিনি তার আবিষ্কারগুলো জনগণকে উৎসর্গ করেছিলেন। তাই সেটাই বলা আছে যে ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট, কোনো বাণিজ্যিক সুবিধার কথা না ভেবে, ফর হিজ ইনভেনশন, তার আবিষ্কারের, বোস মেড হিজ ইনভেনশন পাবলিক, বোস তার ইনভেনশন অর্থাৎ আবিষ্কার জনগণের উদ্দেশ্যে দিয়েছিলেন, ইন অর্ডার টু অ্যালাউ আদার্স, যাতে করে অন্যজন কি করতে পারে, অনুমতি পায়, টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইন্স অফ হিজ রিসার্চ, তার এই গবেষণার পথে যাতে অন্য কেউ আরও এগিয়ে যেতে পারে বা অন্য কেউ আরও ভালোভাবে গবেষণা করতে পারে, তার জন্য তিনি কী করেছিলেন, তার সমস্ত আবিষ্কারগুলো পাবলিক করেছিলেন, অর্থাৎ সমস্ত আবিষ্কারগুলো জনগণের উদ্দেশ্যে তিনি রেখেছিলেন, জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। তিনি তার আবিষ্কারটা বাণিজ্যিক স্বার্থে, অর্থাৎ নিজে টাকা পয়সা কামানোর স্বার্থে তিনি ব্যবহার করেননি। কমার্শিয়াল কথার অর্থ হলো বাণিজ্যিক। কমার্শিয়াল বাণিজ্যিক এবং বেনিফিট কথার অর্থ হলো সুবিধা, অর্থাৎ তিনি তার আবিষ্কারের সাহায্যে কোনো টাকা কামাতে চাননি, তিনি তার আবিষ্কারটাকে জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন, যাতে অন্য কেউ এই একই গবেষণাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারে, অ্যাডভান্স গবেষণা তিনি অন্য কেউ করতে পারে, তার জন্য তিনি জনগণের উদ্দেশ্যে সেই তার আবিষ্কারগুলোকে উৎসর্গ করেছিলেন। আবার যাই হোক, বোসেস প্লেস ইন হিস্ট্রি, বসুর পদমর্যাদা ইতিহাসে, হ্যাজ নাও বিন এভালুয়েটেড, এখন নতুনভাবে পুনর্মূল্যায়ন করা হচ্ছে, অর্থাৎ ইতিহাসে তার যে অবদান সেটা নতুনভাবে সেটা পুনর্মূল্যায়ন করা হচ্ছে, নতুনভাবে সেটা আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে। রিএভালুয়েটেড অর্থাৎ পুনর্মূল্যায়ন করা। পুনর্মূল্যায়ন করা, রিএভালুয়েটেড কথার অর্থ হলো পুনর্মূল্যায়ন করা। তাহলে আমরা দেখতে পেলাম কি, যে বসু তিনি বহু কিছু আবিষ্কার করেছেন, কিন্তু সেগুলো শুধুমাত্র টাকা কামানোর জন্য তিনি আবিষ্কার করেননি, সেগুলো তিনি যাতে করে তার আবিষ্কার জনগণের কাজে লাগে বা জনগণের সেই তার আবিষ্কারটা আরও উন্নত
হতে পারে এবং সেই আবিষ্কারের সাহায্যে কোনো গবেষণা, নতুন গবেষণা করা যেতে পারে, তার জন্য তার আবিষ্কারগুলো তিনি পাবলিককে বা জনগণকে উৎসর্গ করেছিলেন, তিনি টাকা কামাতে চাননি। ওকে, এরপরে দেখব যে এরপরে আমরা আসবো যে বসুকে, জগদীশচন্দ্র বসুকে কত রকম বিভিন্ন রকম অ্যাওয়ার্ড, অর্থাৎ জগদীশচন্দ্র বসুকে বিভিন্ন রকমের পুরস্কার দেওয়া হয়েছিল এবং তাকে নাইটহুডও পুরস্কারে ভূষিত করা হয়েছিল, নাইটহুড উপাধি তিনাকে দেওয়া হয়েছিল, যেটা আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যে নাইটহুড উপাধিটা ব্রিটিশরা দিয়েছিলেন, ঠিক একই উপাধি জগদীশচন্দ্র বসুকেও দেওয়া হয়েছিল। এরপরে দেখো, দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই মহান ভারতীয় বিজ্ঞানী, ওয়াজ ইভেনচুয়ালি, শেষ পর্যন্ত, ক্রাউন্ড, ভূষিত হয়েছিল, উইথ গ্লোরি, গৌরবের সাথে, হোয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড, যখন তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছিল, বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917, 1917 সালে যখন ব্রিটিশ সরকার জগদীশচন্দ্র বসুকে নাইটহুড উপাধিতে ভূষিত করেছিলেন, সেটা শেষ পর্যন্ত একটা গৌরবের বিষয় ভারতীয়দের পক্ষে বা ভারতীয় বৈজ্ঞানিকদের পক্ষে শেষ পর্যন্ত একটা গৌরবের বিষয় ছিল। ঠিক আছে, তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট তার অবদান, জগদীশচন্দ্র বসুর অবদানের জন্য তিনাকে নাইটহুড উপাধিতে 1917 সালে ভূষিত করেছিলেন, যেটা ভারতীয় বৈজ্ঞানিকদের একটা খুবই মর্যাদার বিষয়। ইভেনচুয়ালি কথার অর্থ হলো শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত, ক্রাউন্ড অর্থাৎ সম্মানে ভূষিত করা, এবং গ্লোরি কথার অর্থ হলো গৌরব। ওকে, তাহলে 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসুকে ব্রিটিশ গভর্নমেন্ট নাইটহুড উপাধিতে ভূষিত করেছিলেন, যেটা ভারতীয় বৈজ্ঞানিকদের একটা গৌরবের বিষয় ছিল। হি ওয়াজ অলসো কনফার্ড, তাকে আরও প্রদান করা হয়েছিল। কনফার্ড কথার অর্থ হলো প্রদান করা। তাকে বিভিন্ন সম্মান প্রদান করা হয়েছিল, যেমন হি ওয়াজ অলসো কনফার্ড, তাকে প্রদান করা হয়েছিল মেনি আদার অ্যাওয়ার্ডস, অন্যান্য পুরস্কারে, লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, যেমন হচ্ছে ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এটা একটা পুরস্কার, ইটিসি ইত্যাদি। নিডলেস টু সে, এটা বলার প্রয়োজন নেই, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ সে হলো একটা মহান বৈজ্ঞানিক যা আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণকারী বৈজ্ঞানিকদের মধ্যে একজন মহান বিজ্ঞানী ছিলেন জগদীশচন্দ্র বসু। ওকে, লাস্ট প্যারাগ্রাফে যাব, তার আগে এই অংশটা একটু ওয়ার্কআউট করব। দেখো, এরপরে আমরা যেটা আমরা আলোচনা করব সেটা হলো যে এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম, জগদীশচন্দ্র বসু কী কী আবিষ্কার করেছেন, জগদীশচন্দ্র বসু কী কী উপাধিতে ভূষিত হয়েছেন, সেইগুলো আমরা আলোচনা করলাম। এবং এরপরে যেটা শেষ প্যারাগ্রাফ যেটা আমরা আলোচনা করব সেটা হলো জগদীশচন্দ্র বসু লেখা কতগুলি বই, কতগুলি সায়েন্স ফিকশন, কতগুলো সায়েন্টিফিক জার্নাল তিনি যে লিখেছিলেন, সেই সায়েন্টিফিক জার্নালগুলো এখানে আলোচিত হয়েছে। শেষ অংশে এটুকুই আলোচনা করা আছে। দেখো তাহলে, স্যার জেসি বোস অর্থাৎ মহাশয় জগদীশচন্দ্র বোস রোট সেভারাল বুকস, অনেক বিভিন্ন রকমের বই তিনি লিখেছিলেন বা বিভিন্ন বই তিনি লিখেছিলেন, অ্যান্ড পাবলিশড এবং প্রকাশ করেছিলেন
মেনি রিসার্চ পেপার, অনেক গবেষণার কাগজপত্র, ইন লিডিং প্রধান সায়েন্স জার্নাল, অর্থাৎ সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের পত্রিকায়, অর্থাৎ তিনি অনেকগুলো পেপার, তার গবেষণার পেপার বৈজ্ঞানিক পত্রিকায় তিনি তার গবেষণা প্রকাশ করেছিলেন। ওকে, তাহলে পাবলিশ কথার অর্থ হলো প্রকাশনা করা বা প্রকাশ করা। প্রকাশ করা। লিডিং কথার অর্থ হলো প্রধান বা মুখ্য। এবং জার্নালস পত্রিকা, অর্থাৎ যেমন আজকের যুগে আনন্দবাজার পত্রিকা একটা লিডিং জার্নাল, অর্থাৎ মুখ্য পত্রিকা, বা বর্তমান প্রতিদিনে বাংলার একটা লিডিং পত্রিকা এবং ইংরেজি টেলিগ্রাফ, এগুলো এক একটা লিডিং পত্রিকা। ঠিক সেই সময় যে লিডিং পত্রিকা ছিল বা সায়েন্সের দিক থেকে লিডিং পত্রিকা যেগুলো ছিল, সেই লিডিং পত্রিকায় তিনি তার গবেষণার পেপার, গবেষণার কিছু কিছু কাগজপত্র তিনি সেখানে প্রকাশ করেছিলেন। সাম অফ হিজ ফেমাস বুকস আর, তার কিছু উল্লেখযোগ্য বইগুলি হলো রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, যেটা 1902 খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছিল। এগুলো এক একটা বইয়ের নাম, তাই এগুলোর কোনো অর্থ আমি বলছি না। যেটা 1902 খ্রিস্টাব্দে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং 1902 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, সালটা ব্রেকেটে দেওয়া আছে। দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1926 খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছিল। মেজর মেকানিজম অফ প্ল্যান্টস 1928 খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছিল, ইটিসি। ইন 1896 1896 সালে বসু লিখেছিলেন নিরুদ্দেশের খোঁজে, এ সায়েন্স ফিকশন। নিরুদ্দেশের খোঁজে বলে একটা কল্পবিজ্ঞান। সায়েন্স ফিকশন কথার অর্থ হলো কল্পবিজ্ঞান, অর্থাৎ 1896 খ্রিস্টাব্দে নিরুদ্দেশের খোঁজে বলে তিনি একটা কল্পবিজ্ঞান তিনি লিখেছিলেন। মজার ব্যাপার এটাই হলো, এই কল্পবিজ্ঞানটা ছিল সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। তিনি ছিলেন প্রথম লেখক বাংলায় কল্পবিজ্ঞান লেখার, অর্থাৎ এর আগে কেউ বাংলা ভাষায় কেউ কল্পবিজ্ঞানের বই লিখেননি। জগদীশচন্দ্র বসু ছিলেন প্রথম যিনি বাংলা ভাষায় কল্পবিজ্ঞানের বই লিখেছিলেন। ইন নভেম্বর 1917 সালে নভেম্বর মাসে বসু স্থাপনা করেছিলেন। ফাউন্ডেড কথার অর্থ হল স্থাপনা করা। স্থাপন করেছিল বা করেছিলেন। ফাউন্ডেড দ্য বসু ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা, তার নিজের বাড়ি কলকাতাতে। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট, তিনি দান করেছিলেন বোস ইনস্টিটিউটকে, টু দ্য নেশন, জাতির উদ্দেশ্যে, ফর রিসার্চ অন সায়েন্স, অর্থাৎ বিজ্ঞানের গবেষণার উদ্দেশ্যে বা বিজ্ঞানের যাতে গবেষণা আরও উন্নত হয় তার জন্য তিনি বসু ইনস্টিটিউটকে, বসু প্রতিষ্ঠানকে তিনি জাতির প্রতি তিনি বা সরকারের হাতে তিনি দান করে দিয়েছিলেন। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই মহান ভারতীয় বিজ্ঞানী, ব্রেথ হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস নিয়েছিলেন বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অন 23 নভেম্বর 1937, 23 নভেম্বর 1937 খ্রিস্টাব্দে, অর্থাৎ 23 নভেম্বর 1937 খ্রিস্টাব্দে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বা পরলোক গমন করেছিলেন জগদীশচন্দ্র বসু। তাহলে ইউনিট 1 এবং ইউনিট 2 স্যার জেসি বোসের বিউটিফুল মাইন্ড সম্বন্ধে তোমাদেরকে ডিটেলস আলোচনা করা হলো ওয়ার্ড নোটসের সাহায্যে, এবং তিনি কি আবিষ্কার করেছেন, কি কোন জায়গায় তিনি পড়াশোনা করেছেন, তার শৈশবকাল কেমন ছিল, তার একটা জীবনী মূলত এখানে আলোচনা করা হলো। তার বিখ্যাত কিছু বই তিনি যেটা লিখেছেন এবং তার বিখ্যাত কিছু আবিষ্কার, তিনি যে রিসার্চ বা গবেষণা করেছেন সেইগুলো, এবং বসু ইনস্টিটিউট যেটা তিনি তার নিজের বাড়িতে 1917 সালে প্রতিষ্ঠা করেছিলেন, সেই সম্বন্ধেও আমরা পড়লাম এবং আমরা জানলাম। আশা করি
এই ভিডিওটা তোমাদের এই বোস দ্য জেসি বোস এ বিউটিফুল মাইন্ড এটা পড়তে সাহায্য করবে। হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ এ লট টু আন্ডারস্ট্যান্ড Unit 1 and Unit 2 of JC Bose A Beautiful Mind. If you have any problem regarding this video or this content, you can contact me or you can write a message below this video. I will put it in YouTube and send the link to your WhatsApp group. Okay. If once again I am telling you, if you have any problem regarding this video, you can contact me without any hesitation. You can contact me. That's all for the day and for the moment. Thank you very much.